গালগপ্পে নিয়মিত শোনাবো চেনা অচেনা মন ছুঁয়ে যাওয়া রোমাঞ্চকর সব গল্প। কিন্তু আপনাকে ছাড়া আসর তো জমবে না, তাই আপনাকে চাই, তোমাকে চাই, তোকে তো চাই আষ্টে পিষ্টে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিলেই মেতে উঠবো গালগপ্পে, সবাই একসঙ্গে। Wanna clear a bottle of Cabernet. Wanna stay home, not even drink. Wanna get out of my own head. Wanna lay down, overthink. I wanna cry every tear I got. Put on a dress, be a stranger's dream. Lock up this heart of mine. Wanna wear it on my sleeve. I kinda wanna hate you, but I wanna love you. না না, হোটেলে মোটেই যেতে পারবো না। আমাকে পেতে গেলে রাত পড়িতেই আসতে হবে। একটু ধরুন তো। যাচ্ছি যাচ্ছি। এত রাতে আবার কি এলো জ্বালাতে? তুমি কুমকুম তো? হ্যাঁ তো, রাত 11:30 বাজে। এখন আমি কাস্টমার নেব না। রে ম্যাডাম, চিনতে পারলেন না তো? এই দুইজনে দুদিকে সাপোর্টে ধরে আছি তো, তাই এই ঠান্ডায় মাংকি টুপি জ্যাকেট ম্যাকেট। আরে আমাদের ইন্দ্রদা মাল টেনে একদম টাল খেয়ে গেছে, খালি বলে কুমকুম কুমকুম। এই রাতটা এখানে থাক, বাড়ি গেলে কেচাল হবে। ও মা গো, এত ইন্দ্রদা কত কেছ গো, তো হুঁশি নাই। ওইখানে ওই দরজার পাশের সোফায় শুইয়ে দাও। হ্যালো, আমি গঙ্গা মাসির নম্বরটা পাঠাই দিচ্ছি। টাকা পয়সার কথা মাসির সঙ্গে বলে নিয়ে তারপরে আসবেন। রাখছি। এই যে 5,000 আছে, এটা রাখো। কাল সকালে আমরা এসে দাদাকে নিয়ে যাব। দাদা এখন একটু ঘুমো, পরে একটু চাটা খাওয়াবে, দাদাকে নেশা কাটাবে। ঠিক আছে ঠিক আছে। ইন্দ্রদার যত্ন সেবা আমাকে শেখাতে হবে না কি? ঠিক আছে, আমরা চলি। চল চল চলে কুমকুম। Two things can be true. ও ইন্দ্রদা, ইন্দ্রদা মরার মতো ঘুমাচ্ছে দেখো। কত মাল টানলে গো, আজ আবার বউয়ের সাথে ঝামেলা করেছো নাকি? ইন্দ্রদা, কোনো সারা শব্দই তো নেই গো। দেখি একবার টেলে। ও বাবা গো, ও বাবা, গা তো বরফের মতো ঠান্ডা। ইন্দ্রদা, ও বাবা, তো মরে গেছে গো। কি সর্বনেশ! ও মাসি, মাসি, রামধনিয়া। গালগপ্পে এখন শোনাবো গোয়েন্দা শিলাজিৎ সিরিজের আর একটা গল্প, সোনাগাছি মার্ডার, কেস নম্বর 918। রচনা ইভান গুপ্ত, আবহ ও সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায়, শব্দগ্রহণ ও প্রচ্ছদ অপু আইচ, সামগ্রিক পরিকল্পনায় আমি দীপঙ্কর। শুনছেন সোনাগাছি মার্ডার, কেস নম্বর 918। এশিয়ার সর্ববৃহৎ নিষিদ্ধপল্লী কলকাতার সোনাগাছিতে খুন, মারামারি ও ধর্ষণ নতুন কিছু নয়। কিন্তু কেস নম্বর 918-র নতুনত্ব হল খুন হওয়া ব্যক্তির সামাজিক অবস্থান। সিআইডি হোমিসাইড গোয়েন্দা শিলাজিৎ সেনগুপ্ত ও তার সহকারী শৈলেন পাল সার্ভিস গাড়িতে চলেছে
সোনাগাছি এলাকার নির্দিষ্ট একটি হাল ফ্যাশনের ফ্ল্যাট বাড়িতে, যেখানে 3 তলায় খুন হয়েছে। বাড়ির নাম রাতপরি। সোনাগাছি কোন থানার আন্ডারে পড়ছে শৈলেন? বড় এলাকা তো স্যার, একাধিক থানা আছে। তবে এই মার্ডারটা যেখানে হয়েছে ওটা বড়তলা থানার আন্ডারে। অফিসার ইনচার্জ হলেন কান্তিলাল কাঞ্জিলাল। কিরম অদ্ভুত নাম না স্যার? কান্তি এখানে? শিলিগুড়ির ছেলে তো। আমাদের স্কুলিং একসঙ্গে হয়েছে। আমার চেয়ে 1 বছরের জুনিয়র ছিল। ওর নামের জন্য ওকে আমরা রাখতাম কাকা বলে। এই শীতের সকালে রাত ওইসব খারাপ জায়গায় যেতে ভালো লাগে স্যার, বলুন তো? গ্রীষ্মের সকালে ভালো লাগে বুঝি, নাকি রাতে? কোনো সময় লাগে না স্যার। আমার ক্ষমতা থাকলে এসব ব্যবসা আমি কবেই বন্ধ করে দিতাম। বেশ্যাবৃত্তি সবচেয়ে আদিম ব্যবসা শৈলেন। সুস্থ সমাজে এটারও প্রয়োজন আছে, নইলে আর চলছে কি করে? তোমার মতো সব বন্ধ করতে চাওয়ার লোকও তো কম নেই, তবুও চলছে। এইসব খারাপ মেয়েরা না থাকলে কি সংসারে অনেক শান্তি থাকতো না স্যার? কেউ মদ খেয়ে মাতাল হলে কি বোতল খারাপ হয়? এও তেমনই ব্যাপার। পুরুষের প্রবৃত্তি থেকেই রেড লাইট এরিয়ার জন্ম আর বৃদ্ধি লাভ। জটিল ব্যাপার। এসব এলাকায় তো খুন জখম লেগেই আছে। কিন্তু স্যার, হঠাৎ এই কেসটাই আমাদের হাতে কেন এলো? হাসবে না? যিনি মারা গেছেন তিনি কেউ কেটা লোক। দত্ত জুয়েলারি প্যালেসের মালিক ইন্দ্রজিৎ দত্ত। কলকাতা, শিলিগুড়ি, ক্যানিং, মোট 3 জায়গায় সব সদ্য 7খানা সোনার গয়নার দোকান আছে। স্যার, ওসি কান্তিবাবু কথা বলবেন। দাদা চিনতে পারছো? আরে কাকা, তোমার কথাই বলছিলাম শৈলেনকে এখানে আসতে আসতে। তা তোমার শিলিগুড়ি থাকার কি হলো? আমরা শিলিগুড়ির পার চুকিয়ে কলকাতায় চলে এসেছি বছর 12 আগেই। বোনের এখানে বিয়ে হলো। বাবা মা বোনের কাছাকাছি থাকবে বলে মানিকতলায় ফ্ল্যাট কিনল। আমার এই পুলিশের চাকরি সামলে বাড়িতে তো বেশি সময় দিতে পারি না। বিয়ে কমপ্লিট? হ্যাঁ, করলাম আর কি। মা এত চাপ দিল। বেশ করেছো, আমিও করেছি। আরে একটা বয়সের পর বউয়ের মুখ ঝামটা না খেলে পুরুষের ভিটামিন ডেফিসিয়েন্সি হয়। সামনে রোববার তোমার বউকে নিয়ে সিআইডি কোয়ার্টারের লাঞ্চে চলে এসো, তখন জমিয়ে আড্ডা দেওয়া যাবে। এবার শুনে, এখানে কি বৃত্তান্ত? এটা কি পুরোপুরি প্রস কোয়ার্টার তো? একদমই 5 তলা বিল্ডিং, প্রতিটি ফ্লোরে 2টো করে ফ্ল্যাট। একজন মালকিন আছে, গঙ্গা মাসি, আর ফ্ল্যাটে একজন করে মেয়ে থাকে। লোক আসে, তবে সব মালদার ক্লায়েন্ট। এটা 3 তলার ফ্ল্যাট। যে থাকে তার নাম কুমকুম। অ্যারেস্ট করেছো? ইন্দ্রজিৎ দত্তকে মৃত অবস্থায় ওই দেখেছে। তারপর এখান থেকেই আমাদের খবর দেওয়া হয়। তাই প্রাইমা ফেসি তো ওই কুমকুমের ওপরেই সন্দেহ করতে হয়। নেচার অফ উন্ড? মাথার ডান দিকে একটা উন্ড আছে, ব্ল্যান্ট ইনস্ট্রুমেন্ট। ভোঁতা কিছু দিয়ে মারা হয়েছিল। হাই প্রেশার ছিল, ব্লাড লসে মারা গেছে। সময়? ইনিশিয়াল মেডিকেল এক্সামিনেশন বলছে 9:30 থেকে 12:30 মধ্যে। ওই প্লাস মাইনাস আধ ঘন্টা হবে। আমাদের কাছে খবর এসেছে রাত 1:45। বুঝলাম। বডির সঙ্গে ফোন, মানিব্যাগ কিছু পাওয়া যায়নি। কোর্টে কতদিনের কাস্টডি চাইবে? 14 দিন চাইব। পাবে না বোধ হয়। 7 দিনই দেয় কিনা দেখো। হার্ড এভিডেন্স দেখতে চাইবে। মার্ডার ওয়েপেন তো পাওনি? না, তবে মহিলাকে চাপ দিলে যদি কিছু বলে। মুশকিল হলো একটা এনজিও ইনভলভ হয়ে গেছে। দিশারি নামের একটা এনজিও চালায় শৈবাল মুখার্জি বলে একজন। এরাই রেড লাইট এরিয়াতেই কাজ করে। প্রয়োজনে বিপদে এইসব মহিলাদের পাশে দাঁড়ায়। তো উনি খুব চোটপাট করছেন। এইভাবে আমরা অ্যারেস্ট করতে পারি না কুমকুমকে। ওর কোনো ক্রিমিনাল হিস্ট্রি নেই। চলো বডিটা দেখে আসি। আর ওই মেয়েটি কুমকুম, ওর সাথে কথা বলবো। চলো, বডি আগে দেখে নাও। মেয়েটিকে মহিলা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তুমি আসবে জেনে আমি এখনো থানায় নিয়ে যাইনি। বসবার ঘরের সোফার সামনের মেঝের ওপর একটি মৃতদেহ রাখা আছে। স্বর্ণবেনে ইন্দ্রজিৎ দত্ত ঠিক স্বর্ণকান্তি ছিলেন না, তবে গায়ের রং ফর্সা। মাথায় কোঁকড়া কাঁচা পাকা চুল, লম্বা চওড়া জুলপি ও সরু করে ছাঁটা গোঁফ।
পরনে ফ্ল্যানেলের নীল রঙের ফুল শার্ট, কর্ডের প্যান্ট, গায়ে কালো জ্যাকেট, মাথায় উলের মাংকি টুপি ছিল, এখন নেই। তাই মাথায় ব্যান্ডেজটা দেখা যাচ্ছে। চেহারা বেশ লম্বা চওড়া, বয়স 55 আশেপাশে, পায়ে লোফার জুতো। মৃত, অজ্ঞান ও ঘুমন্ত মানুষ হল শান্তির প্রতীক। জ্ঞান থাকলেই যত অশান্তি, যত কলহ, বিবাদ, ভোগ, লালসা, হিংসা। শিলাজিৎ, শৈলেন ও কান্তিলাল তিনজনেই হাতে গ্লাভস পরে নিয়েছে। শিলাজিৎ ইন্দ্রজিতের মাথাটা একপাশে করে মাথার ক্ষতটা দেখল। মাথার ইনজুরি থেকে মৃত্যু, কিন্তু জামা কাপড়ে কোনো ব্লাড নেই। মাথায় ব্যান্ডেজ করলো কে? মেয়েটা বলছে দুজন লোক একে পৌঁছে দিয়ে গেছে। নিঃসন্দেহে মিথ্যে কথা বলছে। নিজেই হয়তো খুন করে জামা কাপড় চেঞ্জ করে দিয়েছে। হয়তো এখানেই ভদ্রলোকের ঘরে পরার পোশাকের সেট রাখা ছিল, সেইটা পরা অবস্থাতে খুন হয়েছেন। রেগুলার আসতো তো মেয়েটার কাছে। রেগুলার মানে কি মেয়েটি ওর বাধা ছিল? অন্য খদ্দের নিত না? তা নিত, কোনো মাসও হারা তো পেত না। তবে ইন্দ্রজিৎবাবু বেশ কিছু বছরের খদ্দের। এলে এখানেই রাতে থাকতেন, হাতে হাতে ক্যাশ দিতেন, মোটা টাকা, 5 বা 6 হাজার। বলো কি, এক রাতের জন্য 5-6? কিছু বলবো? ছেড়ে দাও দাদা, টপিক বিতর্কিত বিষয়। তাছাড়া শৈবাল মুখুজ্জে আসছে আবার, ওই দেখো। শিলাজিৎ ইন্দ্রজিৎ দত্তর জ্যাকেটের জিপ নামিয়ে জামা দেখল। জামার নিচটা তুলে প্যান্টের বেল্টের কাছে ভালো করে খেয়াল করল। শিলাজিতের ভুরু কুঁচকে গেছে। এই সময় একজন রোগা মতন লোক, মুখ ভর্তি দাড়ি, চোখে চশমা, কাঁধে ঝোলা কাপড়ের ব্যাগ, দরজার গোড়ায় এসে দাঁড়াল। বয়স 35-এর এপারে। স্যার, বিরক্ত করছে কি? করছেন? বাধ্য হয়ে এলাম আবার। আমি দিশারি নামে একটা এনজিও চালাই এখানে। আমার নাম শৈবাল মুখার্জি। কোনো সলিড এভিডেন্স ছাড়া কুমকুমকে গ্রেপ্তার করা ঠিক নয়। সেটা তর্ক সাপেক্ষ, তবে আমরা মাঝে মাঝে বেঠিক কাজ করে থাকি। স্যার, আপনি একজন এত বড় সিআইডি অফিসার হয়ে এরকম বলবেন না প্লিজ। এইসব অন্ধকারের মহিলারা এমনিতে যথেষ্ট সংগ্রাম করে। শৈবালবাবু, আপনি ভাষণ দিতে বোধহয় পয়সা নেন না, আমি শুনতে কিন্তু নেই। সুতরাং ওসব নাটকের সংলাপ ছেড়ে হিয়ার মি আউট। এমনিতেই এই বেশ্যাবৃত্তি ব্যাপারটা আইনের চোখে যথেষ্ট গোলমেলে। এর অমুক দিকটা আইনি তো তমুক দিকটা বেআইনি, তাই আর গোলমাল বাড়াবেন না। এই কুমকুম একজন সেক্স ওয়ার্কার, এবং তার ঘরে একজন ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। সেই ব্যক্তি সমাজে সুপরিচিত। এই অঞ্চলে এনজিও যখন চালাচ্ছেন তখন আইন ভালোই জানেন, অতএব বুঝতেই পারছেন এই মেয়েটি প্রাইম সাসপেক্ট। তাই আপনি এখন আসুন, কোর্টে বেলের আর্জি জানাবেন না হয়, কেস নাম্বার 918। যদি কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় পুলিশ বা সিআইডি বিভাগ থেকে আপনার সাথে যোগাযোগ করে নেওয়া হবে। কাকা, মেয়েটি কোথায়? চলো কথা বলবো। শৈবালবাবু থমথমে মুখে বেরিয়ে গেলেন। শিলাজিৎ, শৈলেন ও কান্তিলাল দারোগা এলো পাশের ঘরে, যেখানে বিছানার ওপর একজন বছর 35-এর মহিলা বসে আছে। কুমকুম নিজের ফোনে খুটখাট করছে। সামনের দুটো চেয়ারে দুজন মহিলা কনস্টেবল বসে আছেন। কুমকুম যে খুব আহামরি সুন্দরী তা নয়, কিন্তু সেক্স অ্যাপিল যথেষ্ট। গায়ের রং ফর্সা নয়, তবে পরিষ্কার। মুখ চোখ কাটা কাটা, উচ্চতা মাঝারি এবং চুল প্রায় কোমর অবধি। পতিতাদের সাধারণত একটা স্বাভাবিক স্মার্টনেস থাকে, যেটা আক্ষরিক অর্থে স্মার্টনেস না হলেও ব্যবহারে জড়তা কম থাকে বলেই বোধহয় এমন মনে হয়। হয়তো তাদের কাজের ধরনটাই তাদের জড়তা কমিয়ে দেয়। সেই স্মার্টনেস কুমকুমের থাকলেও এই মুহূর্তে তাকে দেখে আর 5টা ভয় পাওয়া অনিশ্চিত মানুষের মতোই মনে হচ্ছে। খুন খারাপি নিষিদ্ধ পল্লীতে নতুন কিছু নয়, কিন্তু কুমকুম যে স্তরের ক্লায়েন্ট নিয়ে কাজ করে সেই স্তরে এসব ঘটনা বড় একটা ঘটে না। শিলাজিৎরা ঢুকতেই দুজন কনস্টেবল উঠে দাঁড়িয়ে স্যালুট করল।
চেয়ার টেনে বসতে বসতে শিলাজিৎ জিজ্ঞাসা করল, নাম কি? আসল নাম কি? চৈতালি মণ্ডল স্যার। বিশ্বাস করুন আমি কিছু করিনি। স্যার যেটুকু জিজ্ঞাসা করবেন সেইটুকুই বল, বেশি নয়। হ্যাঁ, চৈতালি থেকে কুমকুম কিভাবে হলে? বাড়ি কোথায়? বাড়ি সুন্দরবনে। একজনকে ভালোবাসতাম, বিয়ে করবে বলে কলকাতায় নিয়ে এসে এইখানে বেচে দিল। যিনি মারা গেছেন ইন্দ্রজিৎ বাবুকে কবে থেকে চেনো? কবে থেকে আসছেন এখানে? তা বছর 6 হবে। ইদানিং একটু কম আসছিলেন। কেন? তা তো জানি না, কাউকে মনে টনে ধরেছিল বোধহয়। সেইটা মেনে নিতে পারোনি বোধহয়, মনে রাখছিল। আমরা স্যার বারোয়ারি, আজ এ যতন করে তুলে নেবে, কাল ফেলে দেবে, আবার আর একজন তুলে নিবে। কে এলো কে গেল অত মাথা গামাই নেকো। কান্তি ও শিলাজিৎ চোখাচোখি করল। এর আগে ইন্দ্রবাবু কবে এসেছিলেন? হপ্তাখানেক আগে রাতে আমার জন্য নকুরের জল ভরা সন্দেশ এনেছিল। আমি ওর বউ এসে কম ছিলাম নাকি স্যার? বউটা নাকি সারাদিন হ্যাপি খ্যাচ খ্যাচ করত। শৈলেন বিরক্তভাবে গলা খাঁকারি দিল। শেষবার যে এলেন সঙ্গের লোক দুটোকে আগে চিনতে? ও মা, চিনব কি গো? আমি তো কাউকে ঠাহর করতে পারিনি। ইন্দ্রদার মাথায় বাঁদর টুপি, বাকি দুজনকে তো চিনিই না। তাদেরও মাথায় উলের টুপি, মাফলার দিয়ে নাক অব্দি জড়ানো, গায়ে ফুলহাতা সোয়েটার। তারপর? ওরা বলতে খেয়াল করলুম যে ইন্দ্রদা এইসে। খুব মদের গন্ধ বেরাচ্ছিল। ভাবলাম বেশি খেয়েছে, তাই হোশ নেই। ফোনে পার্টির সাথে কথা বলছিলাম, মন এদিকে ছিল না। তারপর তো ঠেলা মেরে দেখি ও মা, গা তো বরফের মতো ঠান্ডা। তখন তো মাসিকে ডাকলাম। আমার তো ভাবলেই কেমন গাটা শিউরে উঠছে। যে দুজন লোক ইন্দ্রবাবুকে এখানে নিয়ে এলেন তাদের দেখলে চিনতে পারবে? জানি না স্যার, অত ভালো করে তো দেখিনি। শুধু ঢোকার দরজার পাশের সোফায় শুইয়ে দিয়েই চলে গেল। টিআই প্যারেড করাবেন স্যার? শিলাজিৎ একটা সিগারেট ধরিয়ে কান্তিলালকে জিজ্ঞেস করল, কি কাকা, করা যাবে? সে যাবে, তাহলে এলাকার কিছু গুন্ডাকে ধরে আগে থানায় চালান দিতে হবে। কিন্তু মুখ যদি ভালো করে না দেখে থাকে, সামনে থেকে দেখে চিনবে কি করে? শোনো কুমকুম, তোমাকে এখনই গ্রেফতার করা হবে না। তদন্ত আরও চলুক, কিন্তু তোমায় রোজ সকালে গিয়ে বটতলা থানায় হাজিরা দিয়ে আসতে হবে। একদিনও বাদ গেলে অ্যারেস্ট হবে। গতকাল সারাদিনে আর কোনো খদ্দের নিয়েছিলে? কুমকুম মাথা নেড়ে না জানালো। কাকা, বডি পোস্টমর্টমে পাঠাও, আর ফরেন্সিক রিপোর্ট লাগবে, ডিএনএ টেস্ট লাগবে, পরনের জামা প্যান্ট বেল্টের। কাল ইন্টারকোর্স হয়েছে কিনা, সিমেন্ট ট্রেস আছে কিনা জানতে হবে। কান্তিলাল ভুরুর একটা ইঙ্গিত করে কুমকুমকে বুঝিয়ে প্রশ্ন করল, মেডিকেল টেস্ট? কিপিং দ্য প্রফেশন ইন মাইন্ড, লাভ নেই। ঠিক এই সময় কান্তিলালের ফোন বেজে উঠল। কিছুক্ষণ কথা বলে ফোন রেখে বলল, আমার থানা থেকে করেছিল। কাল রাতেই বউবাজার থানায় ইন্দ্রবাবুর ছেলে মিসিং পার্সন ডায়েরি করেছে, ফ্যাক্স এসেছে। এত তাড়াতাড়ি? যে লোক বেশ্যাবাড়ি রাত কাটায় তার বাড়ি থেকে রাত না পুরোতেই মিসিং করে দিল। ডালমে কালা কাকা। এই যত কালা সব আমাদের কপালেই জোটে দাদা। এই শীতের সকালে কোথায় আরাম করে চা খাবো তা নয়। আমার নাইট ছিল, সেই ডিউটি টেনে যাচ্ছি। সে ভালো, থানায় থাকলে এতক্ষণে মিডিয়া এসে ছেঁকে ধরত। দত্ত জুয়েলারি প্যালেসের মালিক খুন, এ কি যেমন তেমন কথা? তার উপর রেড লাইট এরিয়াতে খুন, গল্পের রস আছে। চলো আমরা এবার বেরোই, আগে ভালো করে ব্রেকফাস্ট করি সবাই, তারপর তদন্ত চলবে। মিডিয়া তো তোমাকেও ছাড়বে না। সে আর বলতে, তোমার কাছে এলে বলে দেবে যা বলার সিআইডি বলবে। আমি ভাই একটা জিনিস ভালো রপ্ত করেছি আয়নার সামনে দাঁড়িয়ে, শালা যে প্রশ্নই করবে গম্ভীর মুখে বলে যাব, তদন্তের খাতিরে এখনই কিছু বলা সম্ভব নয়, ব্যাস।
সেন্ট্রাল অ্যাভিনিউ ও গ্রে স্ট্রিটের ক্রসিংয়ের কাছে একটা মিষ্টির দোকানে বসে শিলাজিৎ, শৈলেন ও কান্তিলাল কচুরি, ছোলার ডাল ও জিলিপি দিয়ে ব্রেকফাস্ট সারছে। জানুয়ারির 12 তারিখ, আর দুদিন পরেই পৌষ সংক্রান্তি। কলকাতায় এবারে শীত পড়েছে জাঁকিয়ে। পারদ রাতের দিকে নেমে যাচ্ছে 10-এ। তাতে কলকাতা কাঁপলেও শিলিগুড়ি ও দার্জিলিংয়ে কর্মজীবনের অনেকটা কাটানো শিলাজিতের কোনোই অসুবিধে হচ্ছে না। কচুরি খেতে খেতে কান্তিলাল জিজ্ঞাসা করল, বউবাজার থানাকে সব জানিয়ে দেওয়া হয়েছে। ইন্দ্রবাবুর বাড়ির লোক আসবে আর অফিসিয়ালি বডি আইডেন্টিফাই করতে। এরপর কি করণীয়? আমি একটু রিস্ক নিচ্ছি, বুঝলে। ওই কুমকুমকে অ্যারেস্ট করলে মিডিয়া কদিন শান্ত থাকতে হয়তো, কিন্তু মিডিয়া দেখলে তো আমাদের চলবে না। কেসটা তো ক্র্যাক করতে হবে। তাছাড়া প্রশ্ন আছে অনেক। পতিতার কাছে কেউ ফোন বা টাকা না নিয়ে কি আসে? সঙ্গে লোক 5,000 দিল কেন? যে লোক বাধা মেয়ে রাখে এবং মাঝে মাঝে সে রাত কাটায়, তার বাড়ি এক রাত না ফিরতেই মিসিং করে কেন? আরও প্রশ্ন আছে। তাছাড়া মেয়েটি যদি পুরোটাই মিথ্যে বলে স্যার, ওই হয়তো ফোন, মানি ব্যাগ এসব শুনিয়ে দিয়েছে, তারপর ভারী কিছু দিয়ে ইন্দ্রজিৎ দত্তের মাথায় মেরে খুন করে ফেলেছে, তারপর এখন নাটক করছে। নষ্ট মেয়েদের কি আর বিশ্বাস আছে স্যার? শিলাজিৎ ছোট করে ছাঁটা গোঁফের ফাঁকে মুচকি হেসে কান্তিলালের দিকে তাকিয়ে চোখ টিপল। আমার এই সহকারী শৈলেন, বুঝলে কাকা, একেবারে পাক্কা শুদ্ধাচারী। মদ ছোঁয় না, ধূমপান করে না, মহিলা থেকে দূরে থাকে, আবার সাহিত্য চর্চাও করে। আমার কেসগুলো নিয়ে গোয়েন্দা পৃথ্বীরাজ সিরিজের রহস্য গল্প লেখে। যাত্রার ডায়লগ দিচ্ছে দেখো, নষ্ট মেয়ে, ভ্রষ্ট মেয়ে। কুমকুম মিথ্যে বলতেই পারে। ও সত্যি বলছে না মিথ্যে বলছে সেটা জানার জন্য ওকে ওর মতো থাকতে দেওয়া দরকার আপাতত। এমনিতেও সোনাগাছি এলাকার দালাল, গুন্ডা, মাসিদের চক্রের একটা নিজস্ব নজরদারি থাকেই এদের ওপর। তার উপর লোকাল থানা তো রইলই। ইন্দ্রবাবুকে খুন করার যথেষ্ট সুযোগ ওর কিন্তু ছিল স্যার। তার উপর ভদ্রলোক মদ খেয়ে আউট হয়েছিলেন, বাধা দেওয়ার ক্ষমতাও ছিল না। মোটিভ শৈলেন, মোটিভ। মোটিভ কই? খুন করাও তো সোজা নয়। গপ্পে সিনেমায় কথায় কথায় খুন করে, বাস্তবে খুব ডিফিকাল্ট। তার চেয়েও ডিফিকাল্ট হলো উত্তেজনার বশে কাজটা করে ফেলে তারপর স্বাভাবিক থাকা। কারোর উপর গুলি চালালে নিজের হাতের বন্দুকের ভাইব্রেশন, কারোর বডিতে ছুরি ঢোকালে মাংসের মধ্যে ছুরি ঢুকে যাওয়ার ফিলিং, কাউকে ব্ল্যান্ট কিছু দিয়ে আঘাত করলে যে ভোঁতা আওয়াজটা হয়, এই সব কিছু যে কাজটা করছে তাকে যথেষ্ট ভয় পাইয়ে দেয়। সাইকোপ্যাথের কথা আলাদা। কুমকুমকে দেখে যা মনে হলো আর 5টা এই লাইনে কাজ করা মেয়েদের মতোই। ইন্দ্রবাবু শাসালো খদ্দের, তাকে মেরে লাভ কি? খুন করা মনে হয় না। দেখা যাক। তাহলে ইন্দ্রবাবু কুমকুমের ঘরেই মারা গেলেন কিভাবে? জানি না। পোস্টমর্টম রিপোর্ট আসুক, ব্লাড রিপোর্ট আসুক, কত % অ্যালকোহল ইন্দ্রবাবুর রক্তে পাওয়া গেল জানতে হবে। খাওয়া সেরে চা খাবো, সিগারেট খাবো, তারপর ইন্দ্রজিৎ বাবুর বাড়ি যাব আমরা। বাড়িতে কে কে আছে কাকা? বউবাজার থানা জানিয়েছে ইন্দ্রজিৎ বাবুর বিধবা মা, ওনার স্ত্রী আর ছেলে রুদ্রজিৎ থাকে, আর গত 2 বছর ধরে রয়েছে। ওনার হেড কারিগর অনাদিচরণ বাবুর মেয়ে দিয়া ওখানে থেকে যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। বাড়ি বাগনানের উদয়নারায়ণপুরে। এছাড়া 2টো চাকর, 2টো রান্নার লোক, দারোয়ান, মালি। বেশ, তুমি সোনাগাছি এরিয়াতে তোমার যত ইনফর্মার আছে কথা বলে দেখো, তারা এই কুমকুম মেয়েরি সম্পর্কে কিছু বলতে পারে কিনা। বউবাজার অঞ্চলের হিদারাম ব্যানার্জি লেনে নিশিকুঞ্জ বাড়িটি বানিয়েছিলেন ইন্দ্রজিৎ বাবুর বাবা বিশ্বজিৎ দত্ত। 1921 সালে ইন্দ্রজিৎ বাবু তার পরিবার নিয়ে এই সাবেকি বাড়িটায় থাকলেও কলকাতায় আরও 2টি বাসস্থান ওনার আছে। দুটোই ফ্ল্যাট,
একটি রাজারহাটে, অন্যটি টালিগঞ্জে। শিলাজিৎরা যখন নিশিগঞ্জে ঢুকছে তখন একটি বছর ৩০-এর লম্বা ছেলে, ফর্সা মুখে যত্ন করে ছাঁটা দাড়ি, কানে চাপা দুল, গায়ে লেদারের জ্যাকেট, সামনের দালানে তার বাইক থেকে নামছিল। আর একটি ২৫-২৬ বছর বয়সী মেয়ে হাতে হেলমেট ঝুলিয়ে সামনে দাঁড়িয়েছিল। মেয়েটি দেখতে সুন্দরী, মাঝারি উচ্চতা, গায়ের রং শ্যামলা। ছেলেটি রুদ্রজিৎ আর মেয়েটি দিয়া। দুজনে এইমাত্র থানা থেকে ফিরল ইন্দ্রজিৎ বাবুর লাশ শনাক্ত করে। শিলাজিৎ তার টিম নিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে ওদের পাশ দিয়ে যাবার সময় বলল, দিয়া আর রুদ্র তো? আমি শিলাজিৎ, সিআইডি অফিসার, হোমিসাইড। সরি, এই দুঃখের সময় বিরক্ত করছি। ভেতরে চলো, কথা আছে। রুদ্র দিয়ার হাত থেকে হেলমেট নিতে নিতে নিষ্পৃহ গলায় বলল, একটা কথা ছিল, বাবার বডি যেখানে পাওয়া গেছে সেই জায়গাটার উল্লেখ ভেতরে না করলেই ভালো হয়। মা আছে, ঠাকুমা এখনও বেঁচে আছেন, বাবা যে রত্ন সেটা দুজনেই জানে। তবুও বাবা তার এক বন্ধুর বাড়িতে ছিল, এরকমটাই বলা হয়েছে। আমি দেখছি মিডিয়ায় ব্যাপারটা যদি হ্যান্ডেল করা যায়। শিলাজিৎ থমকে দাঁড়িয়ে পড়েছিল। এবার রুদ্রর দিকে ফিরে জিজ্ঞেস করল, কুমকুম মেয়ে কেমন? বাবাকে খুন যখন করতে পারলো তখন খতরনাক মেয়ে নিশ্চয়ই। এর চেয়ে বেশি তথ্য যার বাঁধা মেয়ে ছেলে হয়েছিল সেই ভালো দিতে পারত। কিন্তু এক সময়ের হিন্দি ছবির মতো পুলিশ সবসময় লেটেই আসে। শিলাজিৎ সোজাসুজি রুদ্রর চোখের দিকে তাকিয়ে স্মিত হেসে বলল, হিন্দি ছবিতে পুলিশ লেটে এসে হিরোকে হাত পা ছোড়ার একটু জায়গা করে দেয়, বুঝলে খোকা? আর লেটে এলেও অ্যারেস্টটা কিন্তু ঠিকই করে। বাস্তবে হিরো, ভিলেন আর গুন্ডা সব একা আমরাই। কোবরা ছবল মারার আগে শিকারের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে, জানো তো? শুধু দেখে যায় আর অল্প অল্প মাথা দোলায়, ওটা ডিলে নয়, ওটাকে বলে অ্যাসেসমেন্ট। আপনারা ভেতরে যান স্যার, আমরা এক্ষুনি আসছি। নিশিকুঞ্জের সব বাসিন্দাই বসবার ঘরের এখানে ওখানে দাঁড়িয়ে বা বসে আছে। রুদ্রর ঠাকুমা থম মেরে বসে আছেন একটি সোফায়। রুদ্রর মা ওনার পাশে বসে ওনার পিঠে হাত বুলিয়ে দিচ্ছেন। দিয়া বসে আছে আলাদা একটা চেয়ারে। ঘরে ঢোকার পরেই বাঁ দিকে একটা ছোট শ্বেতপাথরের টেবিল দেওয়াল ঘেঁষে রাখা আছে। সেই টেবিলের গায়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে গম্ভীর মুখে রুদ্রজিৎ। শিলাজিৎ রুদ্রর মাকে জিজ্ঞাসা করল, ইন্দ্রজিৎ বাবু কি প্রায়ই বাইরে রাত কাটাতেন? হ্যাঁ, মানে কখনো কখনো কি সব ব্যবসার কাজ থাকতো, তাই। উনি কি গত কয়েকদিনে কোনো ব্যাপার নিয়ে চিন্তিত ছিলেন? কিছু বলেছিলেন? তা তো ছিল, ওর কারখানায় কি সব গন্ডগোল হয়েছিল, সোনার গয়নার হলমার্কের কি সব গন্ডগোল। ছাড়ো তো, ওসব আমাদের ব্যবসায় লেগেই থাকে। ওনাকে কেউ জানে মেরে দেওয়ার ধমক টমক দিয়েছিল কি? কোনো শত্রু ছিল? কই, তেমন তো কখনো বলেনি। হ্যাঁ রে রুকু, তোকে কিছু বলেছিল? না না, আমার সঙ্গে আর বাবার কটা কথা হতো মা। মিসিং ডায়েরি তো ছেলে করেছে, এত তাড়াতাড়ি? 24 ঘন্টা তো হয়নি। আর ইন্দ্রজিৎ বাবুর ফোন তো পাওয়া যায়নি, সেটা কোথায় গেল? একটু বাইরে আসুন। শিলাজিৎ ও রুদ্র ঘরের বাইরে বেরিয়ে এসে টানা বারান্দার এক পাশে দাঁড়ালো। শিলাজিৎ একটা সিগারেট ধরালো। শুনি। বাবা একদিন ফোনে কাকে যেন বলছিল ওই কুমকুমিনা মেরে দেয় আমায় কোনো একদিন, মেয়েটা ডেঞ্জারাস। আমি ঘরের পাশ দিয়ে যাবার সময় শুনে ফেলেছিলাম, তাই সেদিন রাতে বাবা না ফিরতে আমি তাড়াতাড়ি মিসিং ফাইলটা করে দিই। আর ফোন বাবা নিয়েই বেরিয়েছিল, কোথায় গেল জানি না। কল করলে নট রিচেবল বলে যাচ্ছে রাত থেকেই। তা বউবাজার থানায় তো বলনি যে ইন্দ্রজিৎ বাবু রাতপরি বিল্ডিংয়ে কুমকুমের কাছে থাকতে পারে? আমি একটু দোটানায় ছিলাম অফিসার,
নিজে থেকে বলবো বাপ সোনাগাছিতে আছে, এটা ঠিক। আর সত্যি সত্যি মেয়েটা বাবাকে মেরেই দেবে, এটা আমি ভাবতে পারিনি। আর হলমার্কের ব্যাপারটা? ওটা কিছু নয়। কাস্টমার হলমার্ক সোনার আংটি ফাংটি কিনবে, তারপর রাফ ইউজ করবে। তা রাফ ইউজ করলে মেটাল ক্ষইবে না, দরকার পড়লে বেচতে আসবে। তখন সোনার ওজন কম হলে চটপাট করবে। আমরা কি আর দেখতে যাচ্ছি কে কিভাবে ইউজ করছে? বলুন না, বলে না যত ফ্যাকরা দায়ী শ্যাকরা। ইন্দ্রজিৎ বাবুর মাকে আর বিরক্ত না করে পরিবারের শেষ সদস্য দিয়া, যে পরিবারের কেউ না হয়েও পরিবারের মতন থাকত নিশিকুঞ্জে, তার সাথে শিলাজিৎরা একান্তে কিছু কথা বলল। বোঝাই যাচ্ছিল মেয়েটি বেশ শক্ট। কি নিয়ে পড়ছো যাদবপুরে? কম্প্যারেটিভ লিটারেচার। কেমন মানুষ ছিলেন ইন্দ্রবাবু? খুব ভালো ছিলেন, আমায় খুব প্রোটেক্ট করতেন। ওর মদ্যপান, নারী সঙ্গ এসব সত্ত্বেও? কিছু খারাপ বন্ধুর পাল্লায় পড়ে ওইসব। উনি খুব সরল ছিলেন, কিন্তু ও এইভাবে চলে যাবে আমি ভাবতে পারছি না। ইন্দ্রজিৎ বাবুর বডি চলে গেছে পোস্টমর্টেমে। বরতলা থানার অফিসার ইনচার্জ ডিউটি সেরে ফিরে গেছেন তাঁর বাড়ি। শিলাজিতের স্ত্রী ডক্টর নমিতা সেনগুপ্ত সিআইডি ফরেন্সিক বিভাগের কর্মী এবং এই মুহূর্তে সে ডিউটিতে। শিলাজিৎ তার আলিপুরের অফিস কোয়ার্টারের বসবার ঘরের সোফায় গা এলিয়ে বসে আছে। পা দুটো তুলে রেখেছে সামনের সেন্টার টেবিলে। টেবিলে একটা হুইস্কির লার্জ পেগ বানানো রয়েছে, কিন্তু শিলাজিতের মন সেদিকে নেই। সে সিগারেট টেনে সিলিংয়ের দিকে মুখ ছুঁচলো করে ধোঁয়ার রিং ছাড়ছে। আর একটা বড় সোফার একদিকে বসে আছে সহকারী শৈলেন পাল। তার হাতে একটা দুধের গ্লাস, তেজপাতা দিয়ে ফোটানো দুধে চিনি মিশিয়ে ওপর থেকে একটু জাফরান ছড়িয়ে দেওয়া। এর কি অপূর্ব স্বাদ, সে যারা খেয়েছে তারাই জানবে একমাত্র। চাকরি পাওয়ার পর নদিয়ার গোপীনাথপুরের বাসিন্দা শৈলেন তার মায়ের পায়ে হাত দিয়ে প্রতিজ্ঞা করেছিল জীবনে কখনো মদ ছোঁবে না। তাই শৈলেনের পানীয় নানান ভেষজ ফোটানো কারহা, দুধ বা ফলের রস। ওদিকে সূর্যি ঠাকুরেরও আজকের মতো ডিউটি শেষ। তারাদের হাতে দায়িত্ব হ্যান্ডওভার করে দিয়ে তিনিও রওনা দেবার পথে। শীতের বিকেলে আলো পড়ে এসেছে। এখন আলো প্রায় নেই, ঘরের লাইট জ্বালানো হয়নি। প্রায়ান্ধকার ঘরে দুই ভূতের মতোই বসে আছে দুজন। কুমকুম তাহলে খুনটা করেননি বলছেন? রুদ্র যতই বলুক, কুমকুম খুন করেনি, কারণ মোটিভ নেই। স্ট্রং মোটিভ ছাড়া কেউ খুন করতে পারে না। তাহলে স্যার কুমকুমের ঘরে ঢুকে খুনটা কে করলো? তার থেকেও একটা বড় প্রশ্ন আছে শৈলেন, দিয়ার কথা। ও এইভাবে চলে যাবে ভাবতেই পারছি না। উনি না হয়ে ও কেন হলো? আপনি কি বলছেন স্যার? তা কি হয় স্যার, বাপের বয়সী একটা লোক, অন্তত 15 বছরের বয়সের ফারাক তো হবে। অশ্লীল ব্যাপার স্যাপার স্যার। তাহলে ও শব্দটা মুখ দিয়ে বেরোয় কি করে? বেফাস বেরিয়েছে নিঃসন্দেহে। ও সম্বোধনটা একটা ক্লোজনেস, একটা ইন্টিমেসি বোঝায়। আর অশ্লীল বলছো? কম বয়সী অনেক মেয়ে বয়স্ক লোকের প্রেমে পড়ে। এরা এমন কাউকে খোঁজে যে পুরুষ বেশি অভিজ্ঞ, বেশি ধৈর্যশীল এবং ফাদার ফিগার। সমবয়সী ছেলেদের এরা এলেবেলে মনে করে। শোনো শৈলেন, কাল থেকে ইনভেস্টিগেশন অন্য লাইনে চালাতে হবে। রিপোর্টগুলো কবে আসছে? কাল বিকেলের মধ্যে এসে যাবে স্যার। বেশ, ওগুলো না আসা অবধি আমরা অন্যদিকে কাজ এগিয়ে রাখি। তুমি ইনফরমার লাগাও। ইন্দ্রজিতের গয়না তৈরির কারখানায় এক্স্যাক্টলি কী ঝামেলা হয়েছে জানতে হবে। আর রুদ্রজিতের পেছনে স্পাই লাগাও। আর ওই হলমার্ক সোনা গয়নাগাটি সম্পর্কে জানতে হবে। এসব ব্যাপারে আমি আবার পণ্ডিত,
তুমি জানো? আমি তো স্যার সাব পণ্ডিত, বৌদি জানবে। মেয়েরা এসব জানবে। ঠিক আছে, নমিতা ফিরুক। এরপর 2 দিন কেটে গেছে, রিপোর্টও সব এসে গেছে এবং পুলিশ ও সিআইডির খোঁজ খবরে সামনে এসেছে চমকপ্রদ কিছু তথ্য। কিন্তু সেসব ক্রমশ প্রকাশ্য। এখন প্রায় বিকেল 4টে। শিলাজিৎ ও শৈলেন যাদবপুর ইউনিভার্সিটির বাইরে গাড়িতে বসে চোখ রাখছে কখন দিয়া হালদার বেরোবে। উদ্দেশ্য তার সাথে কথা বলা। বোন, গাড়িতে উঠে আসো, একটু কথা আছে। সে কি কিন্তু? আরে ঘাবড়াবেন না, নাগরিককে আমরাই সুরক্ষা দিয়ে থাকি। আসুন, উঠে আসুন, স্যার একটু কথা বল। দিয়া, আমি সত্যি কথাটা জানতে চাই, তুমি ইন্দ্রজিৎ দত্তকে ভালোবাসতে? দিয়া মাথা নিচু করে চুপ করে বসে আছে। বোন, তুমি চুপ করে থেকে কাকে রক্ষা করছো বলো তো? তোমার ভালোবাসার মানুষ তো মরেই গেছে, মানে মেরে দেওয়া হয়েছে নৃশংসভাবে তাকে। বলছি আপনারা একটু থামবেন। শিলাজিৎ ও শৈলেন চোখাচোখি করল। হ্যাঁ, ভালোবাসতাম, ও আমাকে ভালোবাসতো। তোমাদের শারীরিক সম্পর্ক ছিল? সেটাই বুঝি বড় কথা? যদি থাকেও। ছিল? হ্যাঁ ছিল। শিলাজিৎ এবার অন্ধকারে একটা ঢিল ছুড়ল। কিন্তু সমস্যা হলো রুদ্রজিৎ তোমায় ভালোবাসতো। সেটা রুদ্রর সমস্যা, আমার নয়। রুদ্র একটা বদমেজাজি ব্রুট। যে কেউ ভালোবাসি বললে কি আমাকে ভালোবাসতে হবে নাকি? তুমি নিশ্চয় জানতে ইন্দ্রজিৎ বাবু নিষিদ্ধ পল্লীতে যেতেন, মদ খেতেন, তবুও তুমি? হ্যাঁ, তবুও ওকে আমি বদলে নিতাম। ওর সব খারাপ অভ্যেস আমি ছাড়িয়ে দিতাম। সেই ক্ষমতা আমার আছে। শিলাজিতের চোখে একটা মজা পাওয়া ভাব ফুটে উঠল আস্তে আস্তে। ওরা আর দিয়াকে কিছু জিজ্ঞেস করল না। দিয়া গাড়ি থেকে নেমে চলে গেল। শিলাজিৎ একটা সিগারেট ধরিয়ে বলল, মেয়েরা শুধু ভাবে পুরুষকে বদলে দেবে, আর পুরুষ যেমনকে তেমনই থেকে যায়। ভালোবাসা দিয়ে শোধরানো যায় না স্যার। তোমাদের গদগদ সাহিত্যে আর বাংলা ছবিতে যায় হয়তো, বাস্তবে যে দোষ চরিত্রের অঙ্গ সে কি আর অত চট করে যায়? হ্যাঁ, নাও চলো, আমাদের কেসে ক্রাইমের পিঠে ভালোবাসা চেপে বসেছে, দেখা যাক কদ্দূর ছোটায়। তাহলে স্যার যেটা দাঁড়াচ্ছে, রুদ্র ভালোবাসে দিয়াকে, দিয়া ভালোবাসে রুদ্রের বাপকে, আবার রুদ্র তার সব কুলিয়ে যাচ্ছে স্যার। কি যে কাকে ভালোবাসে! তিনি আরও দরাচ্ছিলেন আর কি, নারী জাতটাকেই নিবিড়ভাবে ভালোবেসেছিলেন হয়তো। পরের দিন সিআইডি অফিসে শিলাজিতের ঘরে বসেছে 4 জন। বরতলা থানার ওসি কান্তিলাল কাঞ্জিলাল, যিনি এই কেসের ইনভেস্টিগেটিং অফিসারও বটে, আছেন পরাগ মিত্র, ইনি সিআইডি ইকোনমিক অফেন্স উইংয়ের কর্মরত, আর আছে শিলাজিৎ ও শৈলেন। আমি একটু বলে নেই, এখন অবধি যা যা জেনেছি, পোস্টমর্টেম রিপোর্ট বলছে ইন্দ্রজিৎ দত্তের মাথার ওই একটি জায়গাতেই চোট লেগেছে, ডান দিকে, এবং সেটাই হচ্ছে ওর মৃত্যুর কারণ। চোট পেয়েছেন উনি একবারই, হাই ব্লাড প্রেশার ছিল, অনেকটা ব্লাড লস হয়েছে, কিন্তু মেডিকেল অ্যাটেনশন পেলে উনি কিন্তু বেঁচে যেতে পারতেন। এটাও রিপোর্ট বলছে, মানে চোট থেকেই যে ওর মৃত্যু হয়েছে সেটা নয়, মানে ইনজুরি ফেটাল ছিল না, কনসিস্টেন্ট ব্লাড লসটাই মৃত্যুর কারণ। প্রশ্ন হলো, এতটা ব্লাড লস ওনার হলো, অথচ আমরা সেইভাবে ব্লাড পেলাম না বডিতে, জামা কাপড়ে। তারপর শুনলেন, সবচেয়ে অবাক করা কাণ্ড হচ্ছে স্যার, ইন্দ্রবাবুর ব্লাড টেস্টে কিন্তু অ্যালকোহল পাওয়া যায়নি, পরনের জামা কাপড়ে অবশ্য পাওয়া গেছে। আর খোঁজ খবর করে জানা গেছে যে ইন্দ্রজিৎ বাবু ও দিয়া কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের অঞ্চলে প্যারাডাইস নামে একটি হোটেলে একবার 2 দিন
আর একবার 3 দিন থেকেছেন, কিন্তু আলাদা আলাদা ঘরে। সেপারেট রুম বাট স্লিপিং টুগেদার। কত পুরনো খেলা। ইন্দ্রজিৎ বাবুর দিনগুলো বেশ রঙিন হয়ে উঠেছিল, কিন্তু একদিকে দিয়া, অন্যদিকে কুমকুম, আরও না জানি কত ছিল। অন্তত সোনাগাছি অঞ্চলে আর ছিল না স্যার। ওনার ছবি দেখিয়ে খোঁজ খবর করা হয়েছে। অবশ্য এসব লোকের ব্যাপারে কিছুই বলা যায় না স্যার। এছাড়াও খবর হলো বাপ ছেলের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। থেকে থেকেই ঝগড়া হতো উচ্চস্বরে। নিশিকুঞ্জের চাকর দারোয়ানরা যেরকম আমাদের জানিয়েছে। এটাও এনকোয়ারিতে জানা গেছে যে ইন্দ্রজিৎ বাবু বাড়ি থেকে সেদিন বেরিয়েছিলেন পাজামা পাঞ্জাবি, গরম কোট ও চপ্পল পায়ে, কিন্তু ওই দিনই তার মৃতদেহ পাওয়া যায়। তার পরনে ছিল জামা, প্যান্ট এবং জ্যাকেট। এই দ্বিতীয় পোশাকের সেট কুমকুমের ঘরে ছিল কিনা সেটা আমাদের জানা নেই। তবে রুদ্র ছেলেটির ব্যবহার উগ্র হলেও বাপের চরিত্র দোষ সে পায়নি। মদ বা মেয়ে কোনো দোষই নেই। তাহলে কি দাঁড়াচ্ছে? কুমকুম আর রুদ্রজিৎ মিলে ইন্দ্রবাবুকে খুন করে রক্ত মুছে দিয়ে পোশাক চেঞ্জ করেছে। কেন? মোটিভ? রুদ্রর ভালোবাসার পথে তার বাবা কাঁটা, আর কুমকুমের মতো মেয়েকে টাকার লোভ দেখিয়ে মার্ডার অ্যাকমপ্লিস করাটা খুব সহজ। অন্তরঙ্গ মুহূর্তে মাথায় আঘাত করে মেরে ফেলার সুযোগ কুমকুমের ছিল, এখন না জানা নাটক করছে। ঠিক আছে, থিওরিটিক্যালি দাঁড়ায়, কিন্তু নিজের ঘরে খুন করার রিস্ক সে নেবে কেন? মার্ডার ওপেন তো পাওয়া যায়নি। সে খুন করলো, আবার সেই চেঁচামেচি করে সবাইকে ডাকলো। এদিকে বাইরের লোকজন দেখেছে ইন্দ্রজিৎ বাবুকে দুজন গাড়ি থেকে নামিয়ে দুই দিক থেকে সাপোর্ট দিয়ে বিল্ডিংয়ের লিফটে ঢুকে যেতে। ইন্দ্রজিৎ বাবু যদি মদ না খেয়ে থাকেন, অন্য কোনো মাদক যদি তার ব্লাডে না পাওয়া যায়, তাহলে তাকে ধরে ধরে নিয়ে যাওয়া হলো কেন? ইন্দ্রজিৎ বাবুকে কুমকুমের ফ্ল্যাটে নিয়ে যাওয়া আর কুমকুমের চেঁচামেচি করে সবাইকে ডাকার মধ্যে হার্ডলি 15 মিনিটের গ্যাপ আছে। এত কম সময়ে তো কাউকে খুন করে রক্ত মুছে জামা কাপড় বদলে ফেলা সম্ভব নয়। দাঁড়াচ্ছে না কাকা। পরাগ, এবার তুমি বলো, হলমার্ক সোনার স্ক্যামটা কি ব্যাপার? হলমার্ক ছাপটা দেয় সরকারের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বা BIS। এবার ক্রেতারা এই ছাপ দেখলে বুঝতে পারেন যে তাদের কেনা সোনা কতটা খাঁটি। এই ছাপ ক্রেতাদেরকে অ্যাকচুয়ালি ঠকে যাওয়ার থেকে রক্ষা করে। তো সবচেয়ে খাঁটি সোনা, অর্থাৎ 24 ক্যারেট দিয়ে তো গয়না তৈরি হয় না, তার চেয়ে একটু কম খাঁটি, অর্থাৎ 22 ক্যারেট, 18 ক্যারেট কিংবা 14 ক্যারেট দিয়ে হয়। তো 22 ক্যারেটে সোনা থাকে 91.6%, আর 18 ক্যারেটে সোনা থাকে 75%, 14 ক্যারেটে থাকে 58.5% মতন। এবার গয়নাতে হলমার্কের চিহ্নটা থাকে এই রকম, মানে যদি থাকে ধরা যাক 22K916, তার মানে হচ্ছে গয়নাটা 22 ক্যারেট সোনা দিয়ে তৈরি হয়েছে এবং খাঁটি সোনা আছে 91.6%। আবার যদি থাকে 18K750, তার মানে হচ্ছে গয়নাটা 18 ক্যারেট সোনা দিয়ে তৈরি হয়েছে এবং খাঁটি সোনা আছে 75%। তো এবার বিষয় হলো, গয়নার দোকানকে গয়না বানিয়ে BIS-এ পাঠাতে হয়। তো সেখানে XRF বা এক্সরে ফ্লুরোসেন্স টেস্ট, তারপর কিউপেলাসন টেস্ট, এইসব নানান টেস্ট করে সোনাটা খাঁটি কিনা সেটা দেখে নিয়ে তারপর গয়নাতে ছাপ মারা হয়। তারপর সেগুলো ফেরত পাঠায় যেগুলো খাঁটি নয়? হ্যাঁ, ওদের টেস্টে যেগুলো উতরোয় না সেগুলোকে রিজেক্টেড বলে হলমার্ক ছাপ না দিয়ে ফেরত পাঠায়। এবার স্ক্যামটা হলো স্যার এই রকম যে শ্যাকরা একটা ছোট গয়না বানিয়ে BIS-এ পাঠিয়ে দিল, যেটা একদম খাঁটি সোনা দিয়েই বানানো। তো সেটা হলমার্ক ছাপ নিয়ে ফিরে এলো। এবার শ্যাকরা ওই ছোট গয়নাটাকে একটা বড় গয়নার ডিজাইনের অংশ হিসাবে ফিট করে দিল, কিন্তু এই বড় গয়নাটা ভেজাল সোনা দিয়ে বানানো। তো এটাকে বেচার সময় দোকানদার খদ্দেরকে ওই হলমার্ক দেওয়া অংশটা দেখিয়ে দিল, বলল এই দেখুন হলমার্ক গয়না। ক্রেতাও সেটা কিনে নিয়ে চলে গেল। কিন্তু পরে সেই সোনা বেচতে গেলে বুঝতে পারলো
যে ওজনে সোনা কম রয়েছে। এটা আসলে ওই বেশি ডিজাইন করা বড় সাইজের যে সমস্ত গয়না তাতেই করাটা সহজ। এবার ধরুন ক্রেতা তো গয়না কিনে ব্যবহার করছে কিংবা ধরুন উপহার দিচ্ছে, চট করে তো আর বেচতে যাচ্ছে না যে সোনা কত আছে সেটা পরীক্ষা হবে এবং আসল ব্যাপারটা বেরিয়ে আসবে। তো এই হলো ব্যাপার। এছাড়াও যে স্ক্যামটা হয় সেটা ওই সারফেস লেভেল টেস্টিং মেথডগুলোতে বেশি হয়, যেমন ওই এক্স-রে ফ্লুরোসেন্স টেস্ট। এই টেস্টে কি হয়, এই টেস্টে গয়নার ওপরের স্তরটা চেক করা হয়। এবার এক্ষেত্রে কি হয়, স্যাঁকড়া নিচু ক্যারেটের গয়নায় একটা হাই ক্যারেটের প্লেটিং দিয়ে পাঠায়, তো ওপরের স্তরের চেক করা হয়, রিপোর্ট আসে যে সোনা হাই ক্যারেটের, কিন্তু আসলে তো তা নয়। এছাড়াও আরও বেশ কিছু ঠকানোর পদ্ধতি রয়েছে, তবে সেগুলো নিতান্তই ছোটোখাটো। যেমন ধরুন গয়নার ডিজাইনের পেছন দিকে ওই ভেতরের অংশটায় মোম দিয়ে রাখা যাতে ওজনটা একটু বাড়ে, মানে এইসব আর কি, নানান রকম আছে। পরাগ, তুমি এটা লিখে ডিপার্টমেন্টের স্ট্যাম্প মেরে দিয়ে দাও। বউ গয়নার দোকানে যাওয়ার কথা বললেই কাগজ বার করে দেখিয়ে দেব। দত্ত জুয়েলারি প্যালেস কি এই ধরনের স্ক্যাম করেছিল? এই ধরনের কিনা এখনো জানি না, তবে আমার ইনফরমাররা বলছে কানাঘুষো আছে ইন্দ্রজিৎ দত্ত জালিয়াতিতে জড়িয়ে পড়েছিলেন। চলো শৈলেন, 5-6 জনের একটা ছোট টিম বানাও, একটা রেড করতে হবে। দত্ত জুয়েলারির কলকাতার কারখানা কোথায়? বউবাজারেই, মালাঙ্গা লেনে স্যার। দিয়া হালদারের বাবা হেড কারিগর কি যেন নাম, ওই কারখানাতেই থাকেন তো? কারখানা লাগোয়া একটা ছোট কোয়ার্টার আছে স্যার, ওইখানেই থাকেন। নাম অনাদি চরণ হালদার। রাত 8:20। শীতের কলকাতায় কুয়াশা পড়তে শুরু করেছে। দত্ত জুয়েলারি প্যালেসের কারখানায় 6টি ডেস্কে আলো জ্বলছে, কাজ চলছে গয়না তৈরির। বাকি ডেস্কগুলো খালি। পুরনো কলকাতার গন্ধ জড়ানো রাস্তার হলদে আলোগুলো কুয়াশা মেখে কেমন ম্যারমেরে লাগছে। দূরে কারুর FM রেডিও থেকে বাংলা গান ভেসে আসছে। পুলিশের হুইসেল বেজে উঠছে এবং এই প্রথম দত্ত জুয়েলারি প্যালেসের ওয়ার্কশপে রেইড পড়বে। ইনি হেড কারিগর অনাদিচরণ হালদার, আর সব সোনা ও গয়না বাজেয়াপ্ত করা হয়েছে। একজন ষাটোর্ধ্ব লোককে সিরাজিতের সামনে হাজির করা হয়েছে। রোগা মাঝারি উচ্চতা, কাঁচা পাকা চুল, ছোট করে ছাঁটা, চোখে হাই পাওয়ারের চশমা, ঝুপো গোঁফ। অনাদিচরণ ভয়ে সিঁটিয়ে দাঁড়িয়ে আছেন হাত জোড় করে। আপনি বাঁশে তেল মাখাচ্ছিলেন আর সেই বাঁশ রুদ্র তার বাপের পেছনে ঢোকাচ্ছিল, তাই তো? হুজুর, আমি ধর্মসাক্ষী করে বলছি, আমি কিচ্ছু জানি না। দাদু, স্যার কিন্তু সবটাই জানেন, শুধু একবার আপনার মুখ থেকে একটু শুনে নিতে চান। কি হয়েছে? এই কি হচ্ছে কি এখানে? কোন শালারা তো আসপদ্দা আমার কারখানায় রেড মারে? এসো খোকা এসো, এবার দেখো পুলিশ সিআইডি সব কিন্তু টাইমে এসেছে। ওনার বাজার দর জানেন এখন? কোন সাহসে আপনি সব মাল কনফিসকেট করছেন? আপনি জানেন জয়েন্ট কমিশনার ক্রাইম আমায় নিজের ছেলের মতো দেখেন। তাই বুঝি? নিজের বাপকে সাবার করে হয়নি, বাপের মতো লোক খুঁজতে গিয়ে একেবারে জয়েন্ট কমিশনার। অ্যারেস্ট করো এটাকে। দুজন কনস্টেবল ইন্দ্রজিৎ ও অনাদিচরণের হাতে হাতকড়া পরিয়ে আবার কোমর মোটা দড়ির বেড় দিয়ে দড়ির প্রান্ত ধরে রইল। এই শেষের কাজটি না করলে পুলিশের ঠিক শান্তি হয় না, এবং এটা কার্যকরও বটে। কোন গ্রাউন্ডে আপনি আমাকে অ্যারেস্ট করছেন? অনাদিবাবু, আপনি ধর্মসাক্ষী করে বললেন, আর দেখুন ধর্মের কল কেমন বাতাসে নড়ে উঠল। রুদ্র ও আপনি মিলে অনেক দিন ধরে জালিয়াতি চালিয়ে যাচ্ছেন। বড় গয়নার ছোট একটা অংশ খাঁটি বানিয়ে তার হলমার্ক অনুমোদন নিয়ে সেটাকে বড় ডিজাইনের ভেজাল সোনার গয়নায় জুড়ে দিয়ে লোক ঠকাচ্ছেন। সোনার যা দাম, তাতে জালিয়াতি কোটির ঘরে পৌঁছে গেছে।
ইন্দ্রজিৎ বাবুর লাইসেন্স বাতিল হলো বলে। আরে আমার কি লাভ এসব করে? আরে আমার কি আর টাকার অভাব? ক্রাইমের কারণ কি শুধু টাকা হয় রুদ্রবাবু? প্রতিহিংসাও হয়। তোমার বাবার মদ্যপান, মেয়েদোষ এসব তুমি কোনোদিনই মেনে নিতে পারোনি। বলা যেতে পারে তুমি তোমার বাবাকে একরকম ঘেন্নাই করতে। পরিস্থিতি আরও জটিল হয় যখন তুমি দিয়ার প্রেমে পড়ো। দিয়া তোমার প্রত্যাখ্যান করে, সেটাও তুমি মেনে নিতে পারতে, কিন্তু ক্রমশ জানতে পারো দিয়ার সাথে তোমার বাবার অবৈধ অ্যাফেয়ার চলছে। এবার তুমি তোমার বাবাকে প্রতিপক্ষ হিসেবে দেখতে শুরু করো। ঠিক করে নাও, ইন্দ্রজিৎ দত্তকে তুমি জালিয়াতিতে ফাঁসিয়ে শেষ করে দেবে। তুমি অনাদিবাবুর সাথে মিলে জাল গয়না বানিয়ে তোমাদের বিভিন্ন শোরুমে পাঠানোর ব্যবস্থা শুরু করলে। আপনি আপনি কুমকুম মেয়েটাকে প্রোটেক্ট করছেন? আমার বাবার খুনের ব্যাপারটা সলভ না করে আপনি... কুমকুম তোমার বাবাকে খুন করেনি রুদ্র, কারণ মৃত মানুষকে খুন করা যায় না। দুজন লোক, যারা তোমার লোক, সেই রাতে ইন্দ্রজিৎ বাবুকে ড্রাঙ্ক অবস্থায় কুমকুমের ঘরে পৌঁছে দেয়নি। তারা তোমার বাবার মৃতদেহ কুমকুমের ঘরে নিয়ে গেছিল। তুমি, দিয়ার লাভার ও কুমকুমের নাগরকে এক চালে সরিয়ে দিতে চেয়েছিলে। বাকিটা আপনি বলবেন অনাদিবাবু। আমরা বড় কর্তাকে মারিনি স্যার, আমরা বড় কর্তাকে মারিনি। আমি যা করেছি বাধ্য হয়ে করেছি বাবু। এই নিন, একটু জল খেয়ে নিন দাদু। আরে অত ভেঙে পড়বেন না, হ্যাঁ খান। এইবার আস্তে আস্তে বেশ গুছিয়ে বলুন। বড় কর্তা আমার মেয়ের দিকে কুনজর দিয়েছিলেন, ওনার বাড়ি থেকে পড়াশুনো করতে বললেন। আমার মেয়েও বড় কর্তাকে চিনতে পারল না। বড় কর্তা দামি দামি উপহার দিতেন দিয়াকে, সেই মুখ পুরি ভেবে বসলো তাদের ভালোবাসা হয়েছে। তারপর ছোট কর্তা একদিন এসে প্রস্তাব দিল গয়না জাল করার ব্যাপারটা। আমি গরিব মানুষ, কিন্তু একটা মেয়ের বাপও তো বটে। বড় কর্তার চরিত্র আমার জানা আছে, তিনি আমার মেয়েকে নিয়ে ফুর্তি করবেন। এই জ্বালা সইতে না পেরে আমি রাজি হয়ে যাই প্রস্তাবে। তারপর সেদিন সন্ধেবেলা বড় কর্তা এলেন এইখানে, রাগে অগ্নিশর্মা হয়ে সব কারিগরকে চলে যেতে বললেন। রইলাম খালি আমি আর ছোট কর্তা। কুত্তার বাচ্চা, তুই নিজের বাপের পিঠে ছুরি মারবি? হ্যাঁ, আর হারামজাদা অনাদি ও কিনা তোর সঙ্গে নাড়া বেঁধেছে। হ্যাঁ, মুখ সামলে কথা বলো বাবা। চাপ! হলমার্ক জালিয়াতি চালাচ্ছিস গোপনে। তুই আমার ব্যবসার লাইসেন্স ক্যান্সেল করতে চাস? হ্যাঁ, লাথি মেরে বার করে দেবো অবিষয় সম্পত্তি থেকে। সম্পত্তি পৈতৃক বাবা, আমার ঠাকুরদা করেছেন। আর তোমার মতো মাল টেনে আর সোনাগাছিতে ফুর্তি করে পয়সা ওরাননি। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। তোর 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 মুখ আমি ভেঙে দেবো তোর মুখ। তোর বাবু 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 বড় কর্তা জানতে পেরে গেছিলেন গয়নার ব্যাপারটা। দুই কর্তায় খুব ঝগড়াঝাঁটি হয়, তর্কাতর্কি হয়। বড় কর্তার হাই প্রেশার আছে, উনি হঠাৎই মাথা ঘুরে পড়ে যান। পড়ার সময় লোহার ডেস্কের কোনায় মাথাটা লেগে মাথা ফেটে যায়, খুব রক্ত বেরোয়। রুদ্র রাত 9টা নাগাদ একবার বাইক চালিয়ে বাড়ি আসে, 10 মিনিটের মধ্যে আবার বেরিয়ে যায়। কেন বলবে? বলবে না? বেশ, তাহলে আমিই বলি। তুমি বাইকে করে বাড়ি এসেছিলে তোমার বাবার এক সেট জামা, প্যান্ট, বেল্ট নেওয়ার জন্য। ফেরার পথে তুলো, ব্যান্ডেজ আর একটা কোয়ার্টার রামের বোতল কিনেছিলে। বউবাজারে ফ্র্যাঙ্ক রসের সিসিটিভি ফুটেজে দেখা গেছে তুমি তুলো, ব্যান্ডেজ কিনছ। ইন্দ্রবাবু টেবিলের কোনায় মাথায় আঘাত খেয়ে আহত হয়েছিলেন, মারা যাননি।
তাকে খুন করেছ তুমি আর অনাদিচরণ। তার মাথা ফেটে রক্ত বেরোচ্ছিল, কিন্তু তোমরা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলে তাকে হাসপাতালে না নিয়ে গিয়ে। এটা কোল্ড ব্লাডেড মার্ডার, কালপেবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার। তোমরা ওনার মৃত্যু অবধি অপেক্ষা করে তারপর মাথায় ব্যান্ডেজ বেঁধে দিয়ে সমস্ত রক্ত মুছে দিয়ে পোশাক বদলে দিয়ে ওনাকে একজন আহত মানুষের রূপ দিয়েছিলে। তারপর ওনার জামা কাপড়ে রাম ছিটিয়ে দিয়েছিলে ভালো করে, যাতে কেউ ভেবে নেয় অনেক মদ খেয়ে বেহুশ হয়েছে। ডেড বডি চেক করার সময় আমার সন্দেহ হয়েছিল। তাড়াহুড়োতে প্যান্টের সাথে লেদার বেল্ট লাগিয়েছ বেশি টাইট করে। নাভির নিচে পেটের চামড়া কুঁচকে ছিল। খেয়াল করনি উনি বেল্টের কোন ফুটোয় বাকেলের পিন ঢোকাতেন। আরও 2 ফুটো পর পিন ঢুকিয়েছিলে। ট্রাউজারে বেল্ট পরাতে গিয়েও 2 লুপ মিস করেছিলে। কোনো ব্যক্তি নিজে ট্রাউজার পরলে এই ভুলগুলো করবে না। তারপর ফোন করে 2 ছেনো মস্তানকে ডেকে নিয়ে ইন্দ্রবাবুর ডেড বডি বেহেড মাতাল সাজিয়ে কুমকুমের ঘরে ঢুকিয়ে দেওয়াটা সোনাগাছির মতো জায়গায় কোনো ব্যাপারই নয়। সোনাগাছিতে প্রচুর মদ খেয়ে চেনা মেয়ের ঘরে যাওয়াটা খুব কমন ব্যাপার। তুমি একটা চান্স নিয়েছিলে। বাবার বডি ডিসপোজও করা হলো, ডেড বডির ঘরে ঢুকিয়ে কুমকুমকে ফাঁসানো হলো, আবার দিয়ার দিকে এগিয়ে যাওয়ার রাস্তা ক্লিয়ার হলো, আর নিজের জীবন থেকে বাবার উপস্থিতি মুছেও দেওয়া হলো। তোমার বাবা কাউকে ফোনে বলেননি কুমকুম ওনাকে মেরে দিতে পারে, ওটা বানিয়ে বলেছিলে। তারপর মিসিং পারসন ডায়েরি করে রেখেছিলে যাতে তোমার উপর সন্দেহ না পড়ে। কি ঠিক আছে নাকি কিছু বাদ গেল? হ্যাঁ, বাদ গেল। বাপ মালদার এবং দুশ্চরিত্র হলে মায়ের জীবন কেমন হতে পারে সেটা বাদ গেল। বাপ মাগিবাজ হলে ছেলের সোশ্যাল প্রেস্টিজ কি দাঁড়ায় সেটা বাদ গেল। একটা অল্প বয়সী মেয়েকে একজন বয়স্ক লোক মিষ্টি মিষ্টি কথা বলে দামি আইফোন, জামা, জুতো এসব দিয়ে তাকে করাপ্ট করে বিছানায় তুললে সেই মেয়েকে যে ভালোবাসে তার কেমন লাগে সেটা বাদ গেল। আরো আরো অনেক কিছুই বাদ গেল। কিন্তু তাতে আপনার কি অফিসার? আপনি ফেমাস ডিটেকটিভ, ম্যাগাজিন কাগজে আপনার ছবি ছাপা হয়, সাক্ষাৎকার নেয় টিভি চ্যানেল, আরো আরো একটা সফল তদন্তের জন্য বাহবা পাবেন। তোমার বাবার চরিত্রের দোষ তুমি পাওনি, কিন্তু নিজের সর্বনাশ নিজেই করলে। দিয়ার মতো মেয়ে কোনোদিনই তোমার হবে না। সে সবসময় বেশি বয়সের প্রেমিকই খুঁজবে। এখানে উপহার টুপহার কোনো ফ্যাক্টর নয়, যার যেটা প্রেফারেন্স। ভালোবাসা মূল্যবান, ভুল মানুষের জন্য তার অপচয় করতে নেই। প্রতিহিংসার আগুন তোমাকে ও অনাদিবাবুকে অন্ধ করে দিয়েছিল। একবারও মনে হলো না এই ধরনের ক্রাইম করাটা কতটা কাঁচা কাজ হয়ে যাচ্ছে? আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? রুদ্রজিৎ ও অনাদিচরণকে সিআইডি গ্রেপ্তার করে প্রিজন ভ্যানে বসিয়ে নিয়ে গেল। সেই সঙ্গে চলে গেল সিআইডি পুলিশের লোকজন। রয়ে গেল কান্তিলাল, শৈলেন ও শিলাজিৎ। শিলাজিৎ একটা আড়মোড়া ভাঙতে ভাঙতে বলল, ডিউটি শেষ, কাল অফ আছে। চলো কাকা, 3 জনে কোথাও একটু বসে কাল গলা ভেজাই। আলিবাব চলো, আমাদের দুজনের এতদিন বাদে দেখা হলো, প্লাস কেস সলভ হলো। একটা ছোট্ট সেলিব্রেশন তো প্রয়োজন নাকি? কলকাতার বনেদি পান রসিকদের কাছে ধর্মতলার ছোটা ব্রিস্টল আর পার্ক স্ট্রিটের আলি পাব বিশেষ কদর পায়। আমাদের গোয়েন্দা প্রবর ঠিক রসিকের পর্যায়ে পড়ে না ঠিকই, তবে খোঁজ খবর সবই রাখে। 17ই জানুয়ারি সন্ধেবেলা পার্ক স্ট্রিটের আলি পাবে 3 জন ফিশ ফিঙ্গার, চিকেন কাটলেট ও পানীয় নিয়ে বসেছে। অবশ্যই শৈলেনের পানীয় কোক আর বাকি দুজনের হুইস্কি। ওই খারাপ জায়গাটার নাম সোনাগাছি কি করে হলো বলুন তো স্যার?
আর সোনার তো কোনো গাছ হয় না। একজন ডাকাত ছিল, সানাউল্লাহ গাজী, সেই থেকে সোনাগাজী। ওই নামেই নাম হয় সোনাগাজী। তারপর লোকমুখে সেটা হয়ে গেছে সোনাগাছি। ব্রিটিশরা ওই এলাকায় তাদের সৈন্যদের মনোরঞ্জনের জন্য শুরু করে এই রূপের বাজার। সোনার গাছ টাছ কিছু নয়। দাদা, ন্যায় সংহিতার কোন সেকশন লাগবে? 106? 106 তো ডেথ ডিউ টু নেগলিজেন্স। হয় না। যেখানে তুমি জানো হাসপাতালে নিয়ে গেলে ইনজিওর্ড বেঁচে যাবে, সেখানে তুমি দাঁড়িয়ে ওয়েট করছো তার মৃত্যু অবধি। এ তো প্রায় ডাইরেক্ট মার্ডার। তাহলে স্যার বিএনএস 100 আর 101 মার্ডার চার্জ। আর স্যার এই কুমকুম মেয়েটা খারাপ মেয়ে হলেও ক্ষেত্রে কিন্তু দেখা গেল নিরাপরাধী। শিলাজিৎ ফর্ক দিয়ে এক টুকরো ফিশ ফিঙ্গার গেঁথে সেটা দেখতে দেখতে অন্যমনস্কভাবে বলল, খারাপ মেয়ে, নষ্ট মেয়ে, পতিতা, বেশ্যা, বারাঙ্গনা, মার্বণিতা, আরও কত নাম যে এদের দেওয়া হয়েছে তার ঠিক নেই। এই যে যৌনতার সঙ্গে সম্পর্কিত সব কিছুকে আমরা এক্স বলি। সেক্স মুভি হোক বা এক্সপ্রেডেড গল্প, কেন জানো? এর উত্তর বিজ্ঞানে আছে। কারণ নারী হলো এক্স ক্রোমোজোম আর পুরুষ হলো ওয়াই ক্রোমোজোম। আমি যদি সমাজনীতি, অর্থনীতি এসব বাদ দিয়ে শুধু বিজ্ঞানের দিক থেকেই দেখি, তাহলে এদের একটা বিশাল প্রয়োজনীয়তা আছে। সেক্সুয়াল অ্যাক্টের মাধ্যমে নারী পুরুষের ব্রেইনে অক্সিটোসিন তৈরি করে। এই অক্সিটোসিন পুরুষের স্ট্রেস হরমোনকে কমায়। নারী পুরুষের আগ্রাসনকে কমিয়ে দেয়। নইলে সমাজে দ্বন্দ্ব ও অশান্তি বেড়ে যাবে। ভুলে যেও না, সব পুরুষ ঠিক ঠিক বয়সে চাইলেই গার্লফ্রেন্ড বা বউ পায় না। অন্য পশুরা মিটিং করতে না পারলে আরো হিংস্র হয়ে ওঠে শুনেছি। হাতি পাগলা হয়ে যায়। কিন্তু মানুষের বেলা কি এসব খাটে? আমরা তো সভ্য প্রাণী। ওভলটি করো না কাকা। বেসিক লেভেলে আমরা প্রাণী জগতের নিয়মের বাইরে নই। এই নিয়ে অনেক বই আছে, নেটে নানান গবেষণার পাবলিশড পেপার পাবে, পারলে পড়ো, খুব ইন্টারেস্টিং। আর দত্ত জুয়েলারি প্যালেসের কি হবে স্যার? দত্ত জুয়েলারি শেষ হয়ে যাবে। সোনা গয়না যখন বাজেয়াপ্ত হয়েছে তখন ওর আলাদা কেস হবেই, জালিয়াতি কেস। এই খবর মিডিয়াতে এলেই ব্যাস, গুডউইল ভ্যানিশ হয়ে যাবে। আর কেউ ওখান থেকে গয়না কিনতে ভরসা পাবে না। অদূর ভবিষ্যতে কিছু কর্মচারীর চাকরি যাবে, আর কি। পুলিশের চাকরি করতে গিয়ে এরকম বহু কেস দেখি। ক্ষণিকের উত্তেজনা বা দীর্ঘ সময়ের লালন করা প্রতিহিংসা এক একটা গোটা সংসার, প্রতিষ্ঠান, সম্পর্ক, কেরিয়ার সব ছাড়খাড় করে দেয়। জীবনে সত্যি কাজে লাগে এমন কিছু আমাদের শেখানোই হয় না স্যার। নিজেকে কি করে সামলাতে হয় সেটাই তো শেখানো হয় না। এতক্ষণে গোয়েন্দা পৃথ্বীরাজ সিরিজের লেখক শ্রীমান শৈলেন চন্দ্র পাল একটা মোক্ষম কথা বলেছে, ফল্টি এডুকেশন সিস্টেম। জীবনে কাজে লাগে এমন কোনো কিছু স্কুলে শেখানো হয় না আমাদের। নিজেকে কিভাবে কন্ট্রোল করতে হয় শেখানো হয় না। নিজের মনের উপর কন্ট্রোল রাখাটা একটা প্রসেস, সেটার ট্রেনিং নিতে হয়। নিজেকে কিভাবে রক্ষা করতে হয় শেখানো হয় না। একটা ভদ্রলোকের ছেলেকে রাস্তায় 3টে গুন্ডা ঘিরে ধরে পেটালে এসে নিজেকে রক্ষা করতে পারবে না। প্রবলেমটা সাহস নিয়ে নয়, মারার টেকনিকটা জানা থাকলে ও সাহস এমনি আসবে। একটি মেয়েকে কেউ ধর্ষণ করতে গেলে সে জানে না কি করে খালি হাতে আক্রমণকারীকে আধ ঘন্টার জন্য চলচ্ছক্তিহীন করে দেওয়া যায়। সেটা শুধুমাত্র একটা খবরের কাগজ রোল করে নিয়ে বা ওই জাতীয় সামান্য জিনিস দিয়ে। পরিবর্তে আমরা কি শিখি? কিছু উদ্ভট অঙ্ক, কিছু আবেগের কবিতা ইত্যাদি। মনে আছে শিলাজিৎ দা স্কুলের অঙ্কগুলো? ও কি বলা যায়! শয়তান বাঁদর তেল মাখানো বাঁশ বেয়ে একবার উঠছে, একবার পিছলে নামছে, চৌবাচ্চার জল শুধু বেরিয়েই যায়। আজ অব্দি এসব জ্ঞান জীবনে কোন কাজে লেগেছে বলো তো? হ্যাঁ, আর ট্রেনের স্পিড নিয়ে অঙ্কটা স্যার? স্কুলের অঙ্কের টিচার রাঘব স্যারকে মনে আছে তো? উত্তর দিতে না পারলে ডাস্টার ছুঁড়ে মারতেন। অব্যর্থ টিপ ছিল। একবার আমার ক্লাসের তুহিনকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করছেন, তুই যদি ট্রেনে কলকাতা থেকে দিল্লি যাস ঘন্টায় 200 কিলোমিটার বেগে, আর তোর বন্ধু যদি ট্রেনে দিল্লি থেকে কলকাতা আসে 220 কিলোমিটার বেগে,
তাহলে তুহিন মাঝপথে হাত জোড় করে কাঁদো কাঁদো ভাবে বলে উঠল, আমি কোথাও যাব না স্যার, আমার বন্ধুকে বলে দেবো কোথাও না যেতে। শুনছিলেন সোনাগাছি মার্ডার, কেস নম্বর 918। বিভিন্ন চরিত্রের সংলাপগুলো যারা বললাম, সঞ্জয়, সঞ্জিত, সায়ন্তন, অতনু, অর্ণব, অপু, ভাস্বতী, বর্ণালী, সঙ্গীতা এবং গল্প পাঠে ছিলাম আমি, দীপঙ্কর। গালগপ্পে আবার দেখা হবে পরের গপ্প নিয়ে। সবাই খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন। ও হ্যাঁ, কেমন লাগছে সেটা জানাবেন কিন্তু।